আজকের গুরুত্বপূর্ণ আঞ্চলিক সংবাদে সবাইকে জানাই স্বাগতম। আজ 11 ডিসেম্বর বুধবার। আজকের সকালের বিশেষ বিশেষ খবর হলো শ্রীভূমি অর্থাৎ করিমগঞ্জে শুক্রবার আনন্দরাম বড়ুয়া পুরস্কার প্রদান। বৃহস্পতিবার আসছেন মন্ত্রী কৃষ্ণেন্দু, স্বাগত জানাতে প্রস্তুত বিজেপি। এলাহাবাদ হাইকোর্টের বিচারপতির মন্তব্যে সুপ্রিম কোর্টে অভিযোগ। মিথ্যা খবর ছাপিয়ে বদনাম ছড়ানোর অভিযোগ, পিএনসি ও বরাকপানির বিরুদ্ধে মানহানি মামলা করছেন জীবনজ্যোতি কর্তৃপক্ষ। চন্দ্রনাথপুরে 9 বছরেও চালু হয়নি 10 শয্যার হাসপাতাল, মুখ্যমন্ত্রীকে ব্যবস্থা নিতে বললেন ক্ষুব্ধ মানুষ। 2 বছর পরও জল নেই ফ্রেঞ্চ নগরে, খুব। চান্নিঘাট শেওড়ারতল জল প্রকল্পে বরাদ্দ 1,77 লক্ষ। এবং সর্বশেষ খবরটি হলো কুয়াশা ও পিকনিক মরশুমে সড়ক দুর্ঘটনা এড়াতে বিশেষ নির্দেশ মুখ্যমন্ত্রীর। এবারে শুনুন বিস্তারিত খবর। শ্রীভূমি জেলায় চলতি বছর আসাম হাই স্কুল শিক্ষান্ত পরীক্ষায় 75% নম্বর নিয়ে পাশ করা ছাত্রছাত্রীদের 13 ডিসেম্বর আগামীকাল শুক্রবার আনন্দরাম বড়ুয়া পুরস্কার প্রদান করা হবে। শ্রীভূমি জেলার বিদ্যালয়সমূহের পরিদর্শক জানিয়েছেন, শুক্রবার শ্রীভূমি শহরের নীলমণি উচ্চতর মাধ্যমিক বিদ্যালয়ের খেলার মাঠে ছাত্রছাত্রীদের আনুষ্ঠানিকভাবে আনন্দরাম বড়ুয়া পুরস্কার প্রদান করা হবে। অনুষ্ঠানে মন্ত্রী, সাংসদ, বিধায়ক, জেলা আয়ুক্ত, জেলা প্রশাসনের উচ্চপদস্থ আধিকারিক, বিশিষ্ট নাগরিক ও শিক্ষাবিদরা উপস্থিত থাকবেন। এতে জেলায় 75% বা তার ঊর্ধ্বের নম্বর নিয়ে পাশ করা ছাত্রছাত্রীদের শুক্রবার সকাল 11টায় নীলমণি উচ্চতর মাধ্যমিক বিদ্যালয়ের খেলার মাঠে উপস্থিত থাকতে আহ্বান জানানো হয়েছে। পাশাপাশি ছাত্রছাত্রীদের সঙ্গে সংশ্লিষ্ট বিদ্যালয়ের একজন বরিষ্ঠ শিক্ষককে দায়িত্ব দিয়ে অনুষ্ঠানে পাঠাতে বলা হয়েছে। যে কোনো কিছু জানার জন্য 9401130560 অথবা 8638282689 অথবা 7002154887 নম্বরে যোগাযোগ করা যেতে পারে। অপরদিকে পাতারকান্দির বিধায়ক কৃষ্ণেন্দু পাল মন্ত্রিত্ব পাওয়ার পর প্রথমবার গৃহ জেলা শ্রীভূমি আসছেন আগামীকাল 12 ডিসেম্বর অর্থাৎ বৃহস্পতিবার। এদিন রাজ্যের মৎস্য, পশুপালন সহ অন্যান্য বিভাগের মন্ত্রী কৃষ্ণেন্দু পালকে বিরাট র্যালি করে শ্রীভূমিতে স্বাগত জানাবেন জেলা বিজেপির নেতা কর্মীরা। এ মর্মে বিকেলে জেলা বিজেপি কার্যালয়ে এক সাংবাদিক বৈঠক ডেকে মন্ত্রী কৃষ্ণেন্দু পালকে কিভাবে স্বাগত জানানো হবে বিস্তারিত তুলে ধরলেন জেলা বিজেপির সভাপতি সুব্রত। তিনি বলেন, করিমগঞ্জের নবনিযুক্ত মন্ত্রী কৃষ্ণেন্দু পালকে উষ্ণ অভিনন্দন জানিয়ে পাশাপাশি রাজ্যের মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মাকে ধন্যবাদ জ্ঞাপন করেন। অপরদিকে এলাহাবাদ হাইকোর্টের বিচারপতির মন্তব্যে সুপ্রিম কোর্টে অভিযোগ। বিচারপতি হিসেবে তিনি পালন করেন সাংবিধানিক দায়িত্ব, আর এবার খুদ বিচারপতি বললেন সংখ্যাগরিষ্ঠদের ইচ্ছাই দেশের আইন। প্রকাশ্যে এমনই মন্তব্য করেছেন এলাহাবাদ হাইকোর্টের বিচারপতি শেখর কুমার যাদব। তা নিয়ে সুপ্রিম কোর্টে শুরু হয়েছে শুনানি। মঙ্গলবার আদালত শুনানির সময় বলেন, বিষয়টি বিবেচনাধীন রয়েছে। উচ্চ আদালত থেকে বিস্তারিত তথ্য চাওয়া হয়েছে বিচারপতি শেখর কুমার যাদবের কাছ থেকে। বলা বাহুল্য, বিচারপতির কথার প্রতিবাদ জানিয়ে মুখ খুলেছেন বিরোধী রাজনৈতিক শিবিরের অনেকেই। এ বিষয়ে সুপ্রিম কোর্টের দৃষ্টি আকর্ষণ করেছেন তারা। শুধু তাই নয়, এই নিয়ে দেশের প্রধান বিচারপতিকেও চিঠি পাঠানো হয়েছে। সেখানে স্পষ্টভাবে বলা হয়েছে, তদন্ত শেষ না হওয়া পর্যন্ত বিচারপতিকে সব ধরনের বিচারিক কাজ থেকে দূরে রাখতে হবে। তবে এই নিয়ে এদিন সুপ্রিম কোর্ট কোনো মন্তব্য করেনি। অপরদিকে পিএনসি ও বরাকপানির বিরুদ্ধে মানহানি মামলা করছেন জীবনজ্যোতি কর্তৃপক্ষ। মিথ্যা খবর ছাপিয়ে বদনাম ছড়ানোর অভিযোগ, ভুল এবং মিথ্যা তথ্য দিয়ে একতরফাভাবে ছাপানো হয়েছে খবর। এর দায়ে এবার মানহানি মামলায় জড়াচ্ছে শিলচরের নিউজ এজেন্সি প্রকৃতি নিউজ কনসার্ন এবং সংবাদপত্র বরাকপানি। পিএনসি এবং বরাকপানি এই দুই সংবাদ প্রতিষ্ঠানের বিরুদ্ধে মিথ্যা এবং অতিরঞ্জিত সংবাদ পরিবেশনের অভিযোগ এনে মানহানি মামলা করছে শহরের ঐতিহ্যবাহী চিকিৎসা প্রতিষ্ঠান জীবনজ্যোতি ইনস্টিটিউট অফ মেডিকেল সায়েন্সেস। মঙ্গলবার হাসপাতালে এক সাংবাদিক সম্মেলন ডেকে মামলা করার কথা জানান হাসপাতালের কর্ণধার চিকিৎসক ডক্টর রাজদীপ রায়, মেডিকেল সুপারিনটেন্ডেন্ট ডক্টর প্রদীপ কুমার দাস এবং প্রশাসনিক আধিকারিক প্রেম কিরণ নাথ। তারা বলেন, দুটি প্রতিষ্ঠানই সরাসরি হলুদ সাংবাদিকতা করেছে। ইতিমধ্যে উকিল নোটিশ পাঠানো হয়েছে। মানহানির মামলায় বড় অঙ্কের অর্থ দাবি করা হচ্ছে। ডক্টর প্রদীপ দাস বলেন, গত 22 নভেম্বর পিএনসি নিউজ এজেন্সির সরবরাহ করা খবর জীবন্ত মরণফাঁদে পরিণত শিলচর জীবনজ্যোতি নার্সিং হোম প্রকাশিত হয় দৈনিক বরাকবাণী পত্রিকায়, যার মূলত ইন্টারনেট সংস্করণ প্রকাশিত হয় শিলচরে। খবরটি পিএনসির সংবাদদাতা পরিতোষ পাল ধর্মনগর থেকে করেছেন।
প্রদীপবাবু বলেন, গত 9 নভেম্বর তীব্র শ্বাসকষ্টের সমস্যা নিয়ে জীবনজ্যোতিতে ভর্তি হন ধর্মনগরের এক রোগী। বুকে জল সহ তার প্রস্রাবের সমস্যা ছিল। আসার পর ডক্টর ভাস্কর জ্যোতিনাথের তত্ত্বাবধানে তাকে ভর্তি করানো হয়েছিল এইচডিইউতে। রোগীর রক্তে অক্সিজেনের পরিমাণ কম ছিল, কার্বন ডাই অক্সাইড কম ছিল হিমোগ্লোবিনের পরিমাণও। পরীক্ষা দেখা গিয়েছিল ক্রিয়েটিন লেভেল ছিল 16, যা অস্বাভাবিকভাবে বেশি। রোগীর প্রস্রাব হচ্ছিল না, এক কথায় হয়েছিল মেটসবলিক অ্যাসিডোসিস। রোগীকে 3 বার ডায়ালিসিস করে বুকের জল বের করা হয়েছিল। ডক্টর প্রদীপ দাস ও রাজদীপ রায় বলেন, এত সমস্যা নিয়ে ধর্মনগর থেকে আসা কোনো ব্যক্তিকে কি সুস্থ বলা যায়? তার কথায় 9 তারিখ থেকে চিকিৎসা চললেও আর্থিক অবস্থান ভালো না থাকায় ওই রোগীকে 13 নভেম্বর ছুটি দিয়ে ফের আয়ুষ্মান কার্ডের আওতায় ভর্তি করানো হয়েছিল সরকারি প্রকল্পে চিকিৎসার জন্য। ভর্তি করে আরো 5 দিন চিকিৎসা হয় রোগীর। শেষমেশ 18 নভেম্বর রোগীর পরিবার ছুটি নিয়ে নেন। চিকিৎসকদের সাফ কথা, জীবন যদি টাকা রোজগারের জায়গা হয়ে থাকে, টাকার লোভে সুস্থ রোগীকে বেশি দিন আটকে রেখে হাসপাতালের বিল বাড়াতে চায়, তাহলে ওই ব্যক্তিকে কেন আয়ুষ্মানের আওতায় আনা হয়েছিল? তারা বলেন, রোগী আটকে রেখে যদি ব্ল্যাকমেইল করা হয়, দালালি ব্যবসা করা হয় টাকার অঙ্ক বাড়ানোর জন্য, তাহলে কি আয়ুষ্মান প্রকল্প সঙ্গে সঙ্গে কার্যকর করা হতো? এই খবরে বিচ্ছিরিভাবে বদনাম করা হয়েছে ডক্টর ভাস্কর কান্তি নাথকে, অথচ ডক্টর নাথ রোগীকে স্পেশাল কেয়ার নিয়েছেন। রাজদীপ প্রদীপ বলেন, পিএনসির যে খবর বরাকবাড়িতে বেরিয়েছে, এতে রোগীর নাম দেওয়া হয়নি, কোনো তথ্য দেওয়া হয়নি কোন কোন সুস্থ রোগীকে আইসিইউ এইচডিইউতে ঢুকিয়ে দিনের পর দিন বিল বাড়ানো হয়েছে। এমনকি খবর লিখতে গিয়ে জীবনজ্যোতি কর্তৃপক্ষের মন্তব্য পর্যন্ত নেওয়া হয়নি। এতে স্পষ্ট হয়েছে এই খবর ছাপিয়ে জীবনজ্যোতিকে ইচ্ছাকৃতভাবে বদনাম করার চক্রান্ত করা হয়েছে। তারা আরো বলেন, খবরে যেসব অভিযোগ পিএনসি এবং বরাকবাড়ি এনেছে, একটি অভিযোগের তথ্য দিতে পারেনি। যদি সঠিক তথ্য দিয়ে খবর লেখা হতো এবং বাস্তবে সব অভিযোগের প্রমাণ থাকতো, তাহলে হাসপাতাল কর্তৃপক্ষ এর দায় মাথা পেতে নিত। কিন্তু মিথ্যা তথ্য দিয়ে বদনামের দায় কোনোভাবেই নেওয়া যাবে না, এজন্যই মানহানির মামলায় যাচ্ছি আমরা। অপরদিকে চন্দ্রনাথপুরে 9 বছরেও চালু হয়নি 10 শয্যার হাসপাতাল। মুখ্যমন্ত্রীকে ব্যবস্থা নিতে বললেন ক্ষুব্ধ মানুষ। বড়খলা বিধানসভা কেন্দ্র ডিলিমিটেশন হওয়ার পর কাটিগুড়া চন্দ্রনাথপুর এলাকার মানুষের স্বপ্নই থেকে গেল। 1 কোটি টাকা ব্যয়ে চন্দ্রনাথপুরে বড়খলার প্রাক্তন বিধায়িকা ডক্টর রবীনাথ 2015 সালে একটি হাসপাতাল ভবন তৈরি করিয়েছিলেন, কিন্তু আজ পর্যন্ত এই হাসপাতাল চালু হয়নি। বাগানের চা শ্রমিকদের আশা ছিল এখানে হাসপাতালটি চালু হলে তাদের জন্য ভালো হবে, তাদের চিকিৎসার জন্য দূরে কোথাও যেতে হবে না, কিন্তু তা আর হলো না। কোন চিকিৎসকের মুখই দেখেনি এই এলাকার মানুষ। প্রায় 9 বছর হয়ে গেল, এখন পর্যন্ত 10 বেডের হাসপাতালটি উদ্বোধন করে চিকিৎসক নিযুক্তি দেওয়া হলো না। এর ফলে এলাকার মানুষ ক্ষুব্ধ। দীর্ঘ বছর পেরিয়ে যাওয়ার পর সেই হাসপাতালে কোনো চিকিৎসক নেই বা কোনো ধরনের চিকিৎসা পরিষেবাও নেই। তাই বৃহত্তর এলাকার মানুষ অতিষ্ঠ হয়ে মঙ্গলবার সংবাদ মাধ্যমের দ্বারস্থ হয়ে তাদের অসুবিধার কথা তুলে ধরেন। এলাকাবাসী জানান, বর্তমান তাদের অনেক জায়গা পাড়ি দিয়ে বিক্রমপুর স্বাস্থ্য কেন্দ্র বা বড়খলা স্বাস্থ্য কেন্দ্রে যেতে হয়। এই হাসপাতালটি চালু হলে এখানকার মানুষ চিকিৎসার ক্ষেত্রে অনেক সুবিধা পাবেন। তাই বৃহত্তর এলাকার মানুষের স্বার্থে এই হাসপাতালটি চালু করা উচিত। এছাড়া এই হাসপাতালের জমিদাতাদের পরিবারকে একটি সরকারি চাকরি দেওয়ার আশ্বাস দিলেও চাকরি দেওয়া হয়নি আজও। বড়খলায় রবীনাথের পর বিধায়ক হন কিশোরনাথ, বর্তমানে বিধায়ক মিসবাহুল ইসলাম লস্কর। তারও বিধায়ক হওয়ার প্রায় 4 বছর পেরিয়ে যাওয়ার পথে, অথচ এ পর্যন্ত এই হাসপাতালটি চালু করার কোনো উদ্যোগ নেওয়া হয়নি। এ বিষয়ে জমিদাতা শশাঙ্ক কর্মী দুঃখ প্রকাশ করে বলেন, সরকার 10 শয্যার হাসপাতাল নির্মাণের প্রস্তাব দিলে জমিদাতা খুঁজে পাওয়া যায়নি, তখন তিনি এই জমিটি দান করেন। হাসপাতালও তৈরি হয়েছে, কিন্তু দীর্ঘ বছর থেকে কোনো চিকিৎসক নিযুক্তি দেওয়া বা হাসপাতাল চালু করা হয়নি। অপরদিকে 2 বছর পুরো জল নেই ফ্রেঞ্চনগরে। চান্নিঘাট শেওলারতল জল প্রকল্পে বরাদ্দ 1,77,00,000। ধলাই বিধানসভা কেন্দ্রের চান্নিঘাট শেওলারতল মাল্টিভিলেজ জল সরবরাহ প্রকল্প বাস্তবায়নে 2022-23 অর্থ বছরে 1,77,00,000 টাকা মঞ্জুর হয়। প্রধানমন্ত্রী জল জীবন মিশন প্রকল্পের অধীন এই অর্থ মঞ্জুর করা হলেও দীর্ঘ 2 বছর পুরো জল সরবরাহ করা হয়নি ফ্রেঞ্চনগরে। এই অভিযোগ পরিচালন কমিটির কর্মকর্তা সহ স্থানীয় মানুষের। জানা গিয়েছে, শিলচর পিএইচই ডিভিশন 2 অধীনে এই প্রকল্পের বরাদপ্রাপ্ত ঠিকাদার পুনম দেব
পরিচালন কমিটি ও মানুষের সঙ্গে কোনো যোগাযোগ ছাড়াই চান্নিঘাট ও শেওড়ারতল মাল্টিভিলেজ জল প্রকল্পের কাজ চালিয়ে যাচ্ছে ঠিকাদার পক্ষ। দীর্ঘদিন থেকে প্রকল্পের কাজ চললেও পরিচালন কমিটি সে বিষয়ে কোনো ধরনের যোগাযোগ করেনি বলে অভিযোগ তুলেন কমিটির কর্মকর্তারা। তারা জানান, জল জীবন মিশন প্রকল্পের অধীন জল সরবরাহ প্রকল্পের কাজ শুরু করলেও কমিটির সঙ্গে কোনো যোগাযোগ নেই ঠিকাদারের। নিজের ইচ্ছামতো কাজ করে যাচ্ছে তারা। স্থানীয়দের সহযোগিতা ও কমিটির পরামর্শ ছাড়া পাইপলাইনের কাজ করছে তারা। দীর্ঘদিন পরও জল সরবরাহ প্রকল্প চালু না হওয়ায় কমিটির পক্ষ থেকে সংশ্লিষ্ট বিভাগ ও ঠিকাদারের সঙ্গে যোগাযোগ করলে দুদিনের মধ্যে জল প্রকল্পের কাজ চালু করবেন বলে জানালেও এখনো কাজে হাত দেননি তারা। এতে ক্ষোভ প্রকাশ করে কমিটির কর্মকর্তারা জানান, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর জল জীবন মিশন প্রকল্পের অধীন জল সরবরাহ প্রকল্পের কাজ শুরু হলে তারা খুশি হয়েছিলেন, এই ভেবে যে এখন থেকে পানীয় জলের সমস্যার আর দুর্ভোগ পোহাতে হবে না মানুষকে। কিন্তু সে আশা ঘুরে বালি। দীর্ঘদিন থেকে জলের সমস্যায় ভুগলেও ঠিকাদার পক্ষের সেদিকে কোনো নজর নেই। এবার ভুক্তভোগী মানুষ ও পরিচালন কমিটির কর্মকর্তারা বিষয়টি নিয়ে মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মার হস্তক্ষেপ চেয়েছেন। অপরদিকে কুয়াশা ও পিকনিক মরশুমে দুর্ঘটনা এড়াতে বিশেষ নির্দেশ মুখ্যমন্ত্রীর। মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মার নির্দেশে কুয়াশাময় শীতকালীন পরিবেশ এবং পিকনিক মরশুমে সড়ক দুর্ঘটনা রোধে বিশেষ পদক্ষেপ গ্রহণ করা হয়েছে। এ বিষয়ে হাইলাকান্দির জেলা আয়ুক্ত নিসর্গ হিবারে গৌতম জানান, মুখ্যমন্ত্রী সম্প্রতি আসাম পুলিশের ডিজিপি সহ সবকটি জেলার জেলাধিপতি, পুলিশ সুপার ও ডিস্ট্রিক্ট ট্রান্সপোর্ট অফিসারদের সঙ্গে বিশেষ বৈঠকে মিলিত হন। এই বৈঠকে শীতের মরশুমে দুর্ঘটনা প্রতিরোধ করতে আগামী 15 ডিসেম্বর থেকে 31 জানুয়ারি পর্যন্ত 45 দিনের একটি বিশেষ মিশন চালানোর সিদ্ধান্ত নেওয়া হয়। এই মিশনের মূল লক্ষ্য হবে সড়ক দুর্ঘটনা রোধে লক্ষ্যভিত্তিক পদক্ষেপ গ্রহণ এবং সুষ্ঠু কার্যকারিতা নিশ্চিত করা। বৈঠকে কুয়াশা এবং পিকনিক মরশুমে সড়ক নিরাপত্তা জোরদার করার জন্য একাধিক বিষয় নিয়ে আলোচনা করা হয়। দুর্ঘটনা প্রবণ এলাকাগুলিকে চিহ্নিত করে সেখানে নিরাপত্তা বাড়ানোর পাশাপাশি রাস্তার অবস্থা উন্নত করতে পদক্ষেপ গ্রহণের সিদ্ধান্ত নেওয়া হয়। এছাড়াও গাছের গুড়ি, বৈদ্যুতিক খুঁটি এবং টেলিফোনের খুঁটিতে রিফ্লেকটিভ টেপ লাগানো হবে, যাতে রাতে বা কুয়াশাচ্ছন্ন পরিবেশে এগুলি সহজে দৃশ্যমান হয়। একই সঙ্গে কম দৃশ্যমানতা সম্পন্ন এলাকায় পার্ক করা যানবাহনের পাশে রিফ্লেকটিভ সাইন বা ট্রায়াঙ্গেল রাখার উপর জোর দেওয়া হয়েছে। জেলা শাসক গৌতম আরো জানান, পর্যটন ও পিকনিক স্পটগুলিতে বিশেষ নজর দেওয়া হবে। সংশ্লিষ্ট প্রশাসনিক আধিকারিকদের নির্দেশ দেওয়া হয়েছে যাতে পিকনিক স্পটগুলির একটি সুনির্দিষ্ট তালিকা প্রস্তুত করা হয় এবং সেই অনুযায়ী নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়। পাশাপাশি পর্যটন স্থলে এবং রাস্তার ধাবা ও হোটেলগুলিতে অবৈধ মদ বিক্রি বন্ধে অভিযান চালানো হবে। পিকনিক যাত্রী বহনকারী গাড়ি চালকদের মদ্যপান সম্পূর্ণ নিষিদ্ধ করার কথা জানানো হয়েছে। দুর্ঘটনা প্রতিরোধে নির্ধারিত জায়গায় ব্রেথ অ্যানালাইজার চেক পয়েন্ট স্থাপন করা হবে। এছাড়াও জরুরি প্রয়োজনে তাৎক্ষণিক চিকিৎসা পরিষেবা দেওয়ার জন্য কৌশলগত এলাকায় অ্যাম্বুলেন্স ও মেডিকেল টিম মোতায়েন করা হবে। আবহাওয়ার বিষয়ে সতর্কতামূলক ব্যবস্থা হিসেবে একটি হোয়াটসঅ্যাপ চ্যানেলের মাধ্যমে রিয়েল টাইম আবহাওয়ার পূর্বাভাস দেওয়া হবে। একই সঙ্গে কুয়াশাচ্ছন্ন আবহাওয়ায় সড়ক দুর্ঘটনা এড়াতে বিশেষ স্ট্যান্ডার্ড অপারেটিং প্রসিডিওর অর্থাৎ এসওপি প্রণয়ন করার কথাও জানানো হয়েছে। রাজ্যের বিভিন্ন দপ্তর যেমন ট্রান্সপোর্ট, পিডব্লিউডি, পুলিশ প্রশাসন, স্বাস্থ্য এবং এনএইচআইডিসিএল কে একযোগে কাজ করার নির্দেশ দেওয়া হয়েছে। সংশ্লিষ্ট সকল বিভাগের মধ্যে সমন্বয়ের মাধ্যমে দুর্ঘটনা প্রতিরোধের এই উদ্যোগে সফলতা আনার উপর জোর দেওয়া হয়েছে। আজকের বিশেষ সংবাদ এখানেই সমাপ্ত।